আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো 18 শতকের ভারতবর্ষের এক অত্যন্ত জটিল ভূ-রাজনৈতিক দাবার চাল নিয়ে। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর অন্যদিকে মহীশূরের বাঘ টিপু সুলতান। মূল নথিপত্র ঘেঁটে আজ আমরা দেখব কিভাবে এই দুই শক্তির মধ্যকার রাজনৈতিক জোট আর আদর্শিক সংঘাত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন শুরু করা যাক। এখন কোম্পানির নথিপত্র ঘাটলে একটা দারুণ কৌতূহলোদ্দীপক ব্যাপার চোখে পড়ে। তারা কিন্তু টিপু সুলতানকে তাদের সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রতিপক্ষ হিসেবেই দেখত। নিজেদের অভ্যন্তরীণ চিঠিপত্রে তারা স্পষ্ট স্বীকার করেছে যে ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য বিস্তারের পথে টিপু সুলতান হলেন সবচেয়ে দুর্ভেদ্য দেয়াল। আর অবাক করা বিষয় হল, তারা সরাসরি তার তুলনা করেছিল আমেরিকার জর্জ ওয়াশিংটনের সাথে। ভাবুন তো, এই একটা বাক্য থেকেই পরিষ্কার বোঝা যায় যে ব্রিটিশরা তাকে কতটা সমীহ করত। লর্ড চার্লস কর্নওয়ালিসের ভারতে আগমন। চলুন এই অধ্যায়টা একটু দেখে নিই। তো প্রেক্ষাপটটা একটু খেয়াল করুন। 1781 সালের অক্টোবরে আমেরিকার ইয়র্কটাউনে জর্জ ওয়াশিংটনের কাছে এক বিশাল পরাজয়ের গ্লানি নিয়ে কর্নওয়ালিস ভারতে আসেন। নথিপত্রে খুব স্পষ্টভাবে বলা আছে, তার এই নতুন মিশনের প্রধান লক্ষ্যই ছিল টিপু সুলতানকে যেভাবেই হোক হারানো। বলতে গেলে আমেরিকার সে পরাজয়ের দাগ তিনি মুছে ফেলতে চেয়েছিলেন টিপু সুলতানের পতন ঘটিয়ে। মানে এর পেছনে ব্রিটিশদের একটা বিশাল মনস্তাত্ত্বিক তাড়না বা ইগো কাজ করছিল। আর এখান থেকে আমরা সেই সময়ের চরম একটা আদর্শিক সংঘাতের চিত্র পাই। আগের যেসব শাসক ভারতবর্ষে এসেছেন তারা কিন্তু এই জনপদের সাথে মিশে গিয়েছিলেন, একে নিজেদের মাতৃভূমি বানিয়েছিলেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্যটা ছিল একদম আলাদা। নথিপত্র বলছে তাদের ভিশন ছিল স্থানীয়দের পুরোপুরি দাসে পরিণত করা, প্রভু আর দাসের একটা বিশাল বৈষম্য তৈরি করা, আর এখানকার সংস্কৃতি মুছে দিয়ে ব্রিটিশ রীতিনীতি চাপিয়ে দেওয়া। আক্ষরিক অর্থেই এটা ছিল সুপরিকল্পিত ঔপনিবেশিক শোষণের একটা ব্লুপ্রিন্ট। ব্রিটিশদের বিখ্যাত ভাগ করো ও শাসন করো নীতি। চলুন দেখি তারা এটা কিভাবে কাজে লাগিয়েছিল। সেই সময়ের আঞ্চলিক শক্তিগুলোর দিকে তাকালে আপনি দেখবেন বেশিরভাগ পক্ষই ছিল বেশ দুর্বল, নয়তো মারাত্মক সুবিধাবাদী। যেমন ধরুন দিল্লির শাহ আলম, পুরোপুরি অন্যের দয়ার উপর নির্ভরশীল। আবার হায়দ্রাবাদের নিজাম ছিলেন সুবিধাবাদী, উপঢৌকন দিয়ে কোনোমতে নিরপেক্ষ থাকার চেষ্টায় ব্যস্ত। এই পুরো সমীকর্মে একমাত্র টিপু সুলতানই ছিলেন অত্যন্ত শক্তিশালী, ভারী অস্ত্রে সজ্জিত এবং একেবারে আপোষহীন। কাজী ব্রিটিশদের পুরো ভারতবর্ষ দখলের পথে তিনিই হয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র কাঁটা। এই বাধা সরাতে তারা কি করল? তারা অত্যন্ত ধূর্ত একটা কৌশল নিল। তারা জেনারেল ড্রেকের মাধ্যমে টিপুকে একটা বন্ধুত্বের প্রস্তাব পাঠাল। শর্ত ছিল বিজিত এলাকার অর্ধেক, যুদ্ধের সম্পদের সমান ভাগ, আর ইউরোপীয় উন্নত অস্ত্রশস্ত্র তাকে দেওয়া হবে। শুনতে খুব লোভনীয়, তাই না? কিন্তু ভেতরের খবর হলো এটা ছিল ডাহা এক প্রতারণা। ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল শুধুই সময় কেনা, আর এই বন্ধুত্বের আড়ালে টিপু সুলতানের সেনাবাহিনীতে গুপ্তচর ঢুকিয়ে ভেতর থেকে তাদের একেবারে শেষ করে দেওয়া। ব্রিটিশ নেতৃত্বের এই একটা কথাই তাদের পুরো মানসিকতাটা বুঝিয়ে দেয়। এক ঢিলে তিন পাখি মারা। এর মানে হল ওই প্রতারণামূলক জোটের ফাঁদে ফেলে তারা একই সাথে নিজাম, মারাঠা পেশওয়া এবং টিপু সুলতান এই তিন পক্ষকেই বোকা বানাতে আর নিষ্ক্রিয় করতে চেয়েছিল। একেই বলেন নিখুঁত সাম্রাজ্যবাদী কূটনীতি। টিপু সুলতানের প্রত্যাখ্যান। ব্রিটিশদের এই ফাঁদের জবাবে তিনি কি করেছিলেন? চলুন সেটাই এখন দেখি। মজার ব্যাপার হল, টিপু সুলতান কিন্তু এই চুক্তি সরাসরি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কেন? কারণ তার নিজস্ব গোয়েন্দা বাহিনী ততদিনে তাকে দারুণ এক তথ্য এনে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বিশ্বজুড়ে বিশাল সামরিক প্রস্তুতি নিচ্ছে সেটা তিনি জেনে গিয়েছিলেন। স্কটল্যান্ড আর ওয়েলসে অস্ত্র তৈরি হচ্ছে, গ্লাসগো, বার্মিংহামে বানানো হচ্ছে বড় বড় যুদ্ধজাহাজ, আর সেসব এসে ভিড়ছে কলকাতা, মাদ্রাজ ও বোম্বের বন্দরে। তিনি ঠিকই ধরে ফেলেছিলেন যে ব্রিটিশরা আমেরিকার ক্ষতিটা যে কোনো মূল্যে ভারত দিয়ে পুষিয়ে নিতে মরিয়া। তার এই আদর্শিক দৃঢ়তা আমরা এই অসাধারণ উদ্ধৃতিটি থেকে বুঝতে পারি। টিপু সুলতান স্পষ্ট জানিয়ে দেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি তাকে পুরো মহাবিশ্ব দিয়ে দেয়, তবুও তিনি ভারতবর্ষের এক কণা ধুলো তাদের হাতে তুলে দেবেন না। এই একটা কথাই প্রমাণ করে মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে তিনি কতটা আপোষহীন ছিলেন এবং বিদেশি আধিপত্যকে তিনি কিভাবে দেখতেন। সংঘাতের মাঝেও যে মানবিকতা থাকতে পারে, চলুন এবার সেটার একটা প্রমাণ দেখি। 16। এই সংখ্যাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ক্যাপ্টেন ফিলিপ ডানকান ঠিক 16 মাস দিন্দিগুলে যুদ্ধবন্দী হিসেবে বন্দী ছিলেন। এই দীর্ঘ সময় পর তার স্ত্রী ডেবরা ডানকান সরাসরি টিপু সুলতানের কাছে স্বামীর মুক্তির জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। আসন্ন যুদ্ধের এরকম একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও নথিপত্রে আমরা টিপু সুলতানের এক অবাক করা মানবিক দিক দেখতে পাই।
তিনি শুধু ক্যাপ্টেন ডানকানকে মুক্তিই দেননি, বরং ডেবরা ডানকানকে একটা ভীষণ অর্থবহ উপহার পাঠিয়েছিলেন। তিনি ডেবরার কান্নায় ঝরা প্রতিটি অশ্রুবিন্দুর সমপরিমাণ মুক্তা তাকে উপহার দেন। পারিবারিক বিচ্ছেদ আর কষ্টের প্রতি একজন শাসকের এমন সহানুভূতিশীল আচরণ সত্যি ভাবার মতো, তাই না? তবে সমস্যা হলো অন্য জায়গায়। টিপু সুলতানের এই প্রগতিশীল সংস্কারগুলোই আবার তার নিজের ঘরে আগুন লাগিয়েছিল। তিনি কৃষকদের জমি পুনরায় বণ্টন করছিলেন, বিজিত এলাকা ফিরিয়ে দিচ্ছিলেন, সাধারণের শিক্ষার জন্য টাকা দিচ্ছিলেন। কিন্তু তার চারপাশের সুবিধাবাদী উপদেষ্টা আর জমিদাররা এগুলো মোটেও ভালোভাবে নেয়নি। তারা মনে করত ব্রিটিশদের সাথে ওই লোভনীয় চুক্তিটা বাতিল করা টিপুর জীবনের সবচেয়ে বড় ভুল। তারা কেবল নিজেদের স্বার্থ আর অর্থের দিকটাই দেখছিল। যুদ্ধের প্রস্তুতি এবং ব্রিটিশদের অর্থনৈতিক আগ্রাসন। আসুন এই অংশটা একটু চোখ বোলাই। একদিকে টিপু সুলতান যখন ঘরের ভেতরের কোন্দল সামলাচ্ছেন, ঠিক তখনই ব্রিটিশরা তাদের যুদ্ধের ফান্ডের জন্য এক ভয়াবহ অর্থনৈতিক মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে। কর্নওয়ালিসের ছকটা ছিল খুব পরিষ্কার। ইংল্যান্ডের কাঁধে কোনো আর্থিক বোঝা না চাপিয়ে তারা ভারতবর্ষ থেকেই কাঁচামাল লুট করবে। এরপর ভারতীয় বাজারকে বাধ্য করবে ব্রিটিশ পণ্য কিনতে, আর সেই সব মুনাফা দিয়ে নিজেদের সৈন্য সংখ্যা দ্বিগুণ করবে এবং ভারী অস্ত্র কিনবে। সোজা কথায় ভারতীয় অর্থনীতিকে পুরোপুরি নিংড়ে ছিবড়ে করে ফেলার একটা নিখুঁত ইঞ্জিন। এই ছকটা বাস্তবায়নের উপায়গুলো ছিল আরও ভয়ঙ্কর। নথিপত্রগুলো ঘাটলে রীতিমতো শিউরে উঠতে হয়। স্থানীয় ব্যবসায়ীদের মালামাল কেড়ে নেওয়া, আকাশ ছোঁয়া কর বসানো, এসব তো ছিলই, কিন্তু সবচেয়ে নির্মম ব্যাপার হল ব্রিটিশ পণ্য যাতে একচিটিয়া বাজার পায় সেজন্য তারা স্থানীয় কারিগরদের, বিশেষ করে তাঁতিদের আঙ্গুল কেটে ফেলার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। এমনকি মানুষ যেন অভাবে পড়ে খুব সস্তায় তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়, সেজন্য মাঠের প্রস্তুত ফসল পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজও তারা করেছিল। তো সব মিলিয়ে এই ঐতিহাসিক বিশ্লেষণটি শেষে আমাদের সামনে একটা বিশাল বড় প্রশ্ন রেখে যায়। একটা অপ্রতিরোধ্য ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী শক্তির সামনে দাঁড়িয়ে নিজের আদর্শে অটল থাকার এবং প্রতিরোধ গড়ে তোলার চূড়ান্ত মূল্য আসলে কতটা ভারী হতে পারে। এই নথিপত্রগুলো থেকে পাওয়া ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং এটি ক্ষমতা আর টিকে থাকার এক চরম জটিল সমীকরণ। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আজ এ পর্যন্তই। এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা নিয়ে নিশ্চয়ই ভাববেন।